অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলাতে দিল্লিকে ঢাকার করা বার্তা, ভারতের পক্ষ থেকে পারস্পরিক সম্পর্ক উন্নয়নে কাজ করার আশ্বাস। দিল্লি থেকে ইউরোপীয় ভিসা সেন্টার সরানোর আহ্বান প্রধান উপদেষ্টার, রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারকে সমর্থনের প্রতিশ্রুতি কূটনীতিকদের। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা করা অহেতুক কালক্ষেপণ, বলছে বিএনপি, প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের তাগিদ। এবং সংকটের মধ্যে 8 টাকা বাড়ল সয়াবিন তেলের দাম, মূল্যস্ফীতির ঘেরাটোপে বিশাল জনগোষ্ঠীর নাভিশ্বাস, নজরদারি তাগিদ বিশেষজ্ঞদের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসনুমা বিনতে তাহের। এবার বিস্তারিত। অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের নাক গলানো পছন্দ করছে না বাংলাদেশ। ভারতকে এমন বার্তা দেওয়া হয়েছে বলে জানান পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। আর বাংলাদেশের সঙ্গে জনগণ কেন্দ্রিক সম্পর্ক তৈরিতে আগ্রহের কথা বললেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। আলাদা ব্রিফিংয়ে এসব কথা জানান দুই দেশের পররাষ্ট্র সচিব। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়কে অগ্রাধিকার দিয়ে আরও সম্পর্ক জোরদারের আশা প্রকাশ করেন তারা। এমআর আসাদের রিপোর্ট। বাংলাদেশ ভারত সম্পর্কের টানাপোড়েনের মধ্যে সোমবার সকালে সংক্ষিপ্ত সফরে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। শুরুতেই রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠক করেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের সঙ্গে। গেল 2 মাসের নানা সমীকরণের কারণে আলোচনার তালিকা ছিল লম্বা। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফ করেন বিক্রম মিশ্রি। জানান, বাংলাদেশের জনগণের সঙ্গে সখ্যতা তৈরি হয় এমন সম্পর্ক চায় ভারত। We continue to see in the future this relationship as a people-centric and people-oriented relationship. সংখ্যালঘু পরিস্থিতি ও দুদেশের হাই কমিশনের নিরাপত্তা বিষয়েও কথা বলেন তিনি। And I conveyed our concerns, including those related to the safety and welfare of minorities. এরপর কথা বলেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। বলেন, ভারতের গণমাধ্যমে বাংলাদেশ বিরোধী অপপ্রচার এবং সংখ্যালঘু ইস্যুতে ভারতের নাক গলানো কাম্য নয়। এটি ভারতকে স্পষ্ট করে জানানো হয়েছে। ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার, মিথ্যা তথ্য এবং বিভ্রান্তিকর বয়ান রয়েছে। সে বিষয়ে আমরা ভারত সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে এ বিষয়ে যথাযথ পদক্ষেপের অনুরোধ জানিয়েছি। ভারতের পররাষ্ট্র সচিবকেও স্মরণ করিয়ে দিয়েছি যে বাংলাদেশ অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকে এবং অন্যান্য দেশেরও একই ধরনের শ্রদ্ধাবোধ আমাদের প্রতি দেখানো উচিত। বাংলাদেশে সব ধর্মের মানুষ নিরাপদ উল্লেখ করে সত্যতা যাচাইয়ে ভারতের প্রতিনিধিদের বাংলাদেশে আমন্ত্রণ জানান তিনি। তারাও আমাদের দেশে এসে দেখতে পারেন যে সত্যিকারের সংখ্যালঘুদের প্রতি কি ধরনের আচরণ হচ্ছে। এদিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেন বিক্রম মিশ্রি। তিনি বলেন, বিভিন্ন কারণে বাংলাদেশ ভারত সম্পর্কে একটি মেঘ এসেছে, সেই মেঘ দূর করতে হবে। বৈঠক শেষে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এই মেঘটা আমরাও বলেছি দূর করতে হবে, তারাও বলেছেন দূর করতে হবে এবং আমরা একই সাথে তারা এবং আমরা একমত হয়েছি যে আমাদের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আরো অনেক বিষয় আছে। বাংলাদেশিদের জন্য ভারত ভিসা বাড়ানোর উদ্যোগ নেবে বলেও জানান রিজওয়ানা। ভিসার জন্য আবেদন করতে হয় দিল্লি থেকে। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। তাদের কাছে ইউরোপীয় জোটের ভিসা সেন্টার দিল্লি থেকে সরিয়ে বাংলাদেশ বা প্রতিবেশী দেশে স্থানান্তরের অনুরোধ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ইইউ প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এ অনুরোধ করেন তিনি। এ সময় ইইউ প্রতিনিধি দলের প্রধান মাইকেল মিলার বলেন, রাষ্ট্র সংস্কারে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন আছে ইইউ জোটের। মনিরুল ইসলামের রিপোর্ট। ইইউ ও বাংলাদেশের সম্পর্ক আরও সুসংহত করতে ইউরোপীয় ইউনিয়নের 19 দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। জোটটির সব সদস্য রাষ্ট্রের রাষ্ট্রদূত একত্রিত হয়ে বাংলাদেশের কোনো সরকার প্রধানের সঙ্গে আলোচনার উদ্যোগ এবারই প্রথম। 19 সদস্যের প্রতিনিধি দলটির নেতৃত্বে ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের ডেলিগেশন প্রধান মাইকেল মিলার। বাংলাদেশের প্রতি ইউরোপীয় ইউনিয়নের রাজনৈতিক সমর্থন, অর্থনৈতিক সহায়তা, নৈতিক সমর্থন এবং অন্যান্য সহায়তার প্রতিফলন বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা।
So this is something very rejuvenating for us. ভারতের সঙ্গে বৈরী সম্পর্কের মধ্যেই এই বৈঠক বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই তো ইউরোপের দেশের ভিসা সেন্টার ভারত থেকে সরিয়ে ঢাকা কিংবা ভিন্ন দেশে করার অনুরোধ জানান প্রধান উপদেষ্টা। We appointed a white paper committee to kind of document this unbelievable kind of thing that the report says. Billions of dollars worth of money has been siphoned off from the country each year. আর বিগত 16 বছরে আওয়ামী লীগ সরকারের সীমাহীন দুর্নীতি ও অর্থ পাচারের চিত্র তুলে ধরেন। বলেন ব্যাংক সহ আর্থিক খাতগুলো ধ্বংস করা হয়েছে। খুব তাড়াতাড়ি জাতীয় নির্বাচন দেওয়ার কথাও বলেন প্রধান উপদেষ্টা। আর সংস্কার প্রক্রিয়ায় প্রধান উপদেষ্টাকে পূর্ণ সমর্থন জানিয়েছেন ইইউ প্রতিনিধিরা। is committed to supporting Bangladesh's democratic transition the best way we can. As you know, Chief Advisor, we already enjoy rather broad relations. We do see strong potential for our partnership. নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বর্তমান সরকারের পাশে থাকার প্রতিশ্রুতিও দেন ইইউ ডেলিগেশন প্রধান মাইকেল মিলার। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে নারী জাগরণের প্রতীক বেগম রোকেয়ার চিন্তাকে সবার মাঝে ছড়িয়ে দিতে সুলতানার স্বপ্ন নামে সিরিজ পুরস্কার চালুর পরামর্শ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কুসংস্কার মুক্ত সুন্দর সমাজ গড়ার ক্ষেত্রে সবচেয়ে ভালো পরিকল্পনাদাতাকে এই পুরস্কার দেওয়া হবে বলে জানান তিনি। সকালে রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া দিবস এবং বেগম রোকেয়া পদক প্রদান অনুষ্ঠানে এমন পরামর্শ দেন তিনি। And that mobilized the whole nation together to bring down the previous government, where the Prime Minister of the previous government fled the country. And the student and people's uprising took place and bring this interim government to run the country until election is held and a new government is elected. So we are going through that process. লুটপাট করা অর্থে শেখ হাসিনা ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আর ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী বলেছেন, মামলা দিয়ে কাউকে হয়রানি করলে বাদী ও সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে প্রতারণার মামলা দেয়া হবে। খুলনা প্রতিনিধি মাহবুবুল আলম সোহাগের সহযোগিতায় এসইউ সেলিমের প্রতিবেদন। খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মতবিনিময় করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বক্তব্যে তিনি বলেন, গেল 15 বছরে অনেক রকম সুবিধা নেওয়া ভারত এখন বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা করছে। সীমান্তে কোনো রকমের ছাড় দেব না। এই 15 বছরে কিন্তু তারা বহু সুবিধা নিয়ে নিছে আমাদের থেকে। এরা এত সুবিধা নিয়েছে যেহেতু এখন তারা সুবিধা পাচ্ছে না দেখে কিন্তু এই যে তারা বিভিন্ন ধরনের প্রচারণা করতেছে। এদিকে রাজধানীতে ডিএমপি মিডিয়া সেন্টারে প্রথমবারের মতো সংবাদ সম্মেলন করেন নবনিযুক্ত কমিশনার শেখ সাজ্জাদ আলী। জুলাই অভ্যুত্থানে ডিএমপির ভূমিকার জন্য ক্ষমা চেয়ে এসব ঘটনায় হওয়া মামলায় চাঁদাবাজি বা হয়রানি করলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। পেশাদারিত্বের বাইরে গিয়ে যে কাজ করেন সেই কাজের জন্য আমি অত্যন্ত দুঃখিত। যিনি এই মামলা করছেন এবং এখন এই আসামিদের তথাকথিত আসামিদের থেকে টাকা নেওয়ার চেষ্টা করতেছেন, তাদের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা হবে। গেল 15 বছরে পুলিশে 80 থেকে 90 হাজার নিয়োগ দলীয় বিবেচনায় দেওয়া হয়েছে বলেও জানান ডিএমপি কমিশনার। 2 লক্ষ পুলিশ অফিসার হয়, তার ভিতরে 80 থেকে 90 হাজার এরূপ ভাবে রিক্রুটেড। আমরা তো এখনই তাদেরকে এই 80 থেকে 90 হাজার পুলিশ অফিসারকে বলতে পারি না গো হোম। রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনার কারণে বিনিয়োগ এবং আর্থিক ও শ্রম খাতে বড় ধরনের ক্ষতি হচ্ছে জানিয়ে সড়কে শৃঙ্খলা রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। ট্রাফিক আমাদের ফোকাল পয়েন্ট। এসইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। সংস্কারের জন্য 3 থেকে 4 মাসের বেশি সময় প্রয়োজন দেখছে না বিএনপি। এই মুহূর্তে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা করাকেও অহেতুক কালক্ষেপণ বলছেন দলটির সংবিধান সংস্কার কমিটির সদস্যরা। বিকেলে রাজধানী গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা বলেন, অত্যাবশ্যকীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেওয়া উচিত। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির।
গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি ঘটিত সংবিধান সংস্কার কমিটি। সংবিধানে আরপিও সংশোধন, সীমানা নির্ধারণ, নির্বাচনী কর্মকর্তাদের ভূমিকা, এনআইডির ক্ষমতা ইসিতে অর্পণ সহ নির্বাচন সংক্রান্ত 17টি সুপারিশ তুলে ধরেন কমিটির সদস্যরা। সংস্কারগুলো আমরা এই মুহূর্তে অত্যাবশ্যকীয় বলে মনে করছি, সেগুলোর প্রতি আমরা গুরুত্ব দিয়েছি এবং নির্বাচনী সংস্কার কিন্তু তার মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংস্কার। নির্বাচনের কোনো বিষয় যদি আমি পরিবর্তন করতে চাই, সেটা শুধু নির্বাচনী আইনে পরিবর্তন করলে হবে না, সেটা পাশাপাশি সংবিধানেও পরিবর্তন করতে হবে। ফাউন্ডেশনগুলো এই ডিসেম্বরের শেষ নাগাদ সরকারের কাছে জমা হবে বলে আমরা জানি। এরপরে আলাপ আলোচনা হবে এবং আমাদের বিশ্বাস অধিকাংশ সংস্কার প্রস্তাবের মধ্যে একটি বৃহত্তর ঐক্য সৃষ্টি হবে বা সবাই একমত হতে পারবে। তাদের মতে সংস্কার শেষে ৩-৪ মাসের মধ্যে নির্বাচন আয়োজন সম্ভব। আমরা যেসব প্রস্তাব করেছি এগুলোর প্রস্তাব অনুযায়ী নির্বাচন প্রক্রিয়া দ্রুতই সম্পাদন করা সম্ভব, কারণ এখানে এমন কোনো প্রস্তাব করা হয় নাই যেটা নতুন করে কোনো কিছু করতে হবে। নির্বাচনী অফিস, নির্বাচনী কর্মকর্তা এবং নির্বাচনের সময় পুলিং এজেন্ট নিয়োগ ইত্যাদির জন্য কিছু সময় লাগে, ডিলিমিটেশনের জন্য কিছুটা সময় লাগে, শুনানি করতে হয়, সীমানা নিতে হয়। তারপরে যে কাজগুলো এগুলো সবগুলো গুছাতে প্র্যাকটিক্যালি 2 থেকে 3 মাসের বেশি সময় লাগার কথা নয়। এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সংবাদ সম্মেলন করে বিএনপির 3 অঙ্গ সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে 11 ডিসেম্বর ঢাকা টু আখাউড়া লং মার্চ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনগুলোর নেতারা। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা জনগণকে ঐক্যবদ্ধ করে আমরা ঢাকা থেকে আগরতলার অভিমুখে আখাউড়া পর্যন্ত আমরা লং মার্চের ঘোষণা দিচ্ছি। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। সংকটের মধ্যেই বাড়ানো হলো সয়াবিন তেলের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী বোতলজাত ও খোলা সয়াবিন তেলের লিটারে 8 টাকা বাড়ানো হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় ভোজ্য তেল পরিস্থিতি নিয়ে বৈঠকে এর সিদ্ধান্ত নেওয়া হয়। এখন থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন 175 এবং খোলা সয়াবিন তেল বিক্রি হবে 157 টাকায়। মূল্যস্ফীতির চাপে দিশেহারা দেশের একটি বিশাল জনগোষ্ঠী। যে উপার্জনে বছর 2 আগেও হেসে খেলে চলত সংসার, বর্তমানে সেসব ঘরে নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে গেল মাসে অর্থাৎ নভেম্বরে সামগ্রিক মূল্যস্ফীতির হার 11.38%। বিশেষজ্ঞরা বলছেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজার ব্যবস্থাপনা সহ আর্থিক খাতে বিশেষ নজর দিতে হবে। মনিরুল ইসলামের আরেকটি রিপোর্ট। শীতে সবজি উৎপাদন বাড়াই সরবরাহ স্বাভাবিক। এমন পরিস্থিতিতে সবজির দাম কমার কথা, কিন্তু ভরা মৌসুমে এবারে চিত্র পুরোই উল্টো। খাদ্যপণ্যের বাজারে বছর জুড়ে মূল্যস্ফীতি ডাবল ডিজিটের কাছাকাছি থাকলেও অক্টোবরে এর গড় গিয়ে ঠেকে 10.87%। বিবিএস এর প্রতিবেদন বলছে গেল মাসে মূল্যস্ফীতির হার 11.38%। এখন তো সবজির সময়, সিজন, এই সিজনে যদি এরকম থাকে তাহলে মানুষ কি করবে বলেন। তবে নভেম্বরে খাদ্য মূল্যস্ফীতির হার 13.63%, যা এ যাবৎকালের সর্বোচ্চ। শহরে এ হার 14.63% আর খাদ্য বহির্ভূতে 9.39%। সেদিক দিয়ে মজুরি বৃদ্ধির হার নিতান্তই কম। মজুরির চেয়ে মূল্যস্ফীতি অনেক বেশি বলেই সংসার চালাতেই হিমশিম খাচ্ছে মানুষ। শীত সিজনে এসে গেছে, সবজি সবই আসছে, কিন্তু মূল্য আসলে আগের মতোই। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে বেশিও আছে। মধ্যবিত্ত বা নিম্নবিত্ত শ্রেণীর লোকেরা কি কেনার সম্ভাবনা আছে। 6 বছর আগে দেশে মূল্যস্ফীতির হার ছিল 5.59%। পরের বছর সামান্য বেড়ে দাঁড়ায় 5.69%। 2021 সালে কিছুটা কমলেও পরের বছর বেড়ে যায় 2%-রও বেশি। 2023 সালে হয় 9.2 আর চলতি বছর 10.22%। মধ্য পরিবারের ফ্যামিলির লোক আমরা কয় টাকা আয় করি, মাছের যেই দাম, এই দামে তো তাদের চলবে না। দক্ষিণ এশিয়াতে বাংলাদেশের মূল্যস্ফীতির হার সবচেয়ে বেশি, 11.38%। ভারতও রয়েছে বাংলাদেশের কাছাকাছি, মালদ্বীপে 7.3%। আর্থিকভাবে বিপর্যস্ত পাকিস্তানে মূল্যস্ফীতির হার বাংলাদেশের অর্ধেক, ভুটানে 3.1% আর বছর 2 আগে দেউলিয়ায় পরিণত হওয়া দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় মূল্যস্ফীতি মাত্র 2.10%।
আমরা যে প্রবৃদ্ধির দিকে যেতে পারতাম আমরা সেই কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জন করতে পারছি না। আর যদি কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জন করতে পারতাম তাহলে বাংলাদেশে এই পরিমাণ মূল্যস্ফীতি এতদিন পর্যন্ত লাগতো না কমানোর জন্য। অতি অল্প সময়ের মধ্যেই 8 থেকে 9 মাসের মধ্যেই কমানো যেত, যে ধরনের পদক্ষেপগুলো বর্তমান সরকার নিয়েছিল। অর্থনীতিবিদরা বলছেন আর্থিক খাতে দ্রুত সংস্কার না করলে মূল্যস্ফীতির লাগাম টানা বেশ মুশকিল। অর্থনীতির ভালো যদি একটা ব্যবস্থাপনা হয় এবং আমাদের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং এটার মধ্যে দিয়ে আমরা যদি পুরো আর্থিক ব্যবস্থাকে ঢেলে সাজাতে পারি এবং অর্থ পাচারের সুযোগটা সংকুচিত করে ফেলি এবং দুর্নীতি করলে পাওয়া যাবে সেই ধরনের ধারণা থেকে যদি বের হয়ে আসতে পারি এবং বড় দুর্নীতিবাজদের যদি শাস্তি ব্যবস্থা করতে পারি, তাহলে আশা করি যে আগামী দিনগুলোতে আমরা এই অনেকটা দুর্নীতিমুক্ত যে বাংলাদেশের স্বপ্ন দেখছি সেটা হয়তো বাস্তব রূপ লাভ করবে। ব্যয় নিয়ন্ত্রণ সহ সরকার নানা নেতিবাচক পদক্ষেপ নিলেও মূল্যস্ফীতি কেন তরতর করে বাড়ছে তার কারণ খুঁজে বের করার তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। যদি আপনি প্রকৃতপক্ষে উৎপাদনশীল রাখতে চান তাহলে আমি বলবো মূলধন বাজারকে শক্তিশালী করুন। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। বিএনপিকে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন দলটির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক। ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার মাধ্যমে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার কথাও বলেন তিনি। আরও জানাচ্ছেন তানজিদ ভুঁইয়া। উত্তরখান থানা বিএনপি আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। আমরা সবাই কাছে আবেদন করব যে 31 দফার মাধ্যমে আমরা দেশ ও জনগণের সেবা করব। প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দিতে চাই আমাদের ওয়ার্ড, থানা এবং প্রত্যেকটা নেতাকর্মী। 24 দফার উপর ভিত্তি করে সমতা কিভাবে আনা যায় দলকে ওটার পরামর্শ দিব। সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন 16 বছরে অনেক নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দ অত্যন্ত শক্তিশালী, ঐক্যবদ্ধ এবং সুসংগঠিত রয়েছে। দলের কোনো নেতাকর্মী যেন দখলদারি, চাঁদাবাজিতে না জড়ায় সে বিষয়ে সতর্ক থাকতে বলেন আমিনুল হক। কর্মীরা যাতে কোনো প্রকার দখলদারি, চাঁদাবাজি, লুটতরাজের সাথে জড়িত না হয় এবং যদিও কেউ ভুল ক্রমে যদি কোথাও কোনো এই ধরনের কোনো কার্যক্রমের সাথে জড়িয়ে থাকে আমাদের কাছে প্রমাণ আসলে সাথে সাথে আমরা তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছি। ভোটাধিকার ফিরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা। আগামী দিনে এদেশের জনগণের ভোটের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে কবুল করে আপনারাই দেশ পরিচালনা করবেন এবং দেশ পরিচালনার ক্ষেত্রে অত্যন্ত সততা, নিষ্ঠার সাথে আপনাদের প্রত্যেকটি কার্যক্রম যাতে পরিচালিত হয়। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। সমাজ ও দেশ পরিবর্তনে শক্তিশালী ভূমিকা রাখতে পারে দুর্নীতি বিরোধী কার্টুন, এমনটা জানিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। বিকেলে ধানমন্ডিতে কার্টুন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার প্রদান শেষে তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের আঁকা বিভিন্ন গ্রাফিতি জুলাই বিপ্লবকে ত্বরান্বিত করেছে। সৃজনশীলতার মাধ্যমে তরুণ প্রজন্ম দেশের সংকটগুলো তুলে ধরেছে বলেও জানান ইফতেখারুজ্জামান। কার্টুন যেটা আমরা সাম্প্রতিককালে আমাদের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় দেখেছি, এত পাওয়ারফুল একটা টুল যেটার মাধ্যমে মানুষকে উদ্বুদ্ধ করা যায়, মানুষকে একটা কজের পক্ষে দাঁড় করানো সম্ভব হয়। মূল প্রেরণার উৎস ছিল কার্টুনগুলো। শুধুমাত্র মানুষকে সচেতন করা সেটা নয়, মানুষকে মোবিলাইজ করা, টু স্ট্যান্ড আপ এগেন্স্ট করাপশন, দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানো, এই শক্তিটা কার্টুনের মধ্যে আছে। কেবল প্রকৃতির কল্যাণেই নয়, শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিকাশেও সহায়ক ভূমিকা রাখে পরিবেশ সম্মত আবাসন, এমনটা জানিয়েছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন মুর্শিদ। রাজধানীর একটি হোটেলে বাংলা বসতির আয়োজনে আবাসন প্রকল্পের বিক্রয় কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। বাংলা বসতির চেয়ারম্যান সালাউদ্দিন বলেন, দূষণমুক্ত কমিউনিটি চাহিদা মেটাতেই এই প্রকল্প। দেশের বাইরের খবর, সিরিয়ায় আসাদ সরকারের পতনের মাধ্যমে মধ্যপ্রাচ্যের দেশগুলোর রাজনীতিতে আসতে পারে ভিন্ন মোড়, জানিয়েছেন বিশ্লেষকরা। ইরান, ফিলিস্তিন ও লেবানন সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর পররাষ্ট্রনীতি নতুন রূপ নিতে পারে। তবে বাশারের পতন ইরানের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে বলেও জানিয়েছেন বিশ্লেষকরা। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে।
সিরিয়ার ১৩ বছরের গৃহযুদ্ধের হঠাৎ বদলে গেল দৃশ্যপট। বিদ্রোহীদের অভিযানের মুখে বাশার আল আসাদ দেশ ছেড়ে সপরিবারে আশ্রয় নিয়েছেন রাশিয়ায়। এরপর দেশটির বিদ্রোহীরা সিরিয়াকে মুক্ত বলে ঘোষণা করে। রাজধানী জুড়ে ছড়িয়ে পড়ে আনন্দ উল্লাস। তবে সিরিয়ায় ক্ষমতার শূন্যতা কিভাবে পূরণ হবে তা এখনো অস্পষ্ট। বিশ্বজুড়ে চলছে আলোচনা সমালোচনা। বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম ক্ষমতায় আসার সম্ভাবনায় উদ্বেগ বাড়ছে বিশ্বমহলে। তাদের অতীত আল কায়েদার সঙ্গে যুক্ত এবং তাদের চরমপন্থী আচরণ নিয়ে সমালোচনাও রয়েছে। পরিস্থিতি যেদিকেই যাক না কেন, এটি মধ্যপ্রাচ্যের রাজনীতিকে ব্যাপকভাবে প্রভাবিত করবে বলে মনে করেন বিশ্লেষকরা। ইরান, ফিলিস্তিন ও লেবানন সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর রাজনীতিতে আসতে পারে পরিবর্তন। সিরিয়ার অন্যতম মূল্যবান মিত্র ছিল ইরান, ফলে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে পড়বে এ দেশটি। দেশটিকে দ্রুতই সিদ্ধান্ত নিতে হবে পশ্চিমা বিশ্বের সাথে তাদের কেমন সম্পর্ক হবে। আগামীতে ইসরায়েল যদি আক্রমণ করে ইরানকে, তাহলে তার সামরিক কাঠামো আরও আধুনিকায়ন করতে হবে। এদিকে বাশারের পতনের পর হিজবুল্লাহ নতুন করে সমস্যায় পড়ে যাবে, কেননা বাশার ছিল হিজবুল্লাহর অন্যতম প্রধান সমর্থক। এ কারণে তাদের সামরিক ও অন্যান্য কাঠামোগত সহায়তা অনেকাংশে বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সিরিয়ায় সরকারের পতন সৌদি আরবের নেতৃত্বে মধ্যপন্থী সুন্নি মতাবলম্বীদের জন্য একটি গুরুত্বপূর্ণ মোড় নিতে পারে। বিদ্রোহীদের উচ্চাকাঙ্ক্ষা সিরিয়ার বাহিরে ছড়িয়ে পড়লে তা পুরো মধ্যপ্রাচ্যকে প্রভাবিত করার আশঙ্কা রয়েছে। মধ্যপ্রাচ্যের অধিকাংশ রাষ্ট্রে রাজতন্ত্রের শাসন ব্যবস্থা। এই বিপ্লবের ধাক্কা মধ্যপ্রাচ্যের রাজতন্ত্র দ্বারা পরিচালিত রাষ্ট্রগুলোতেও লাগতে পারে। নতুন আরেক আরব বসন্ত আসার সম্ভাবনা রয়েছে। কাজী শাহরিন, মোহনা সংবাদ। ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে গাজায় আরও ৪৪ ফিলিস্তিনি নিহত এবং ৭৪ জন আহত হয়েছে। গত বছর অক্টোবর থেকে এ পর্যন্ত উপত্যকাটিতে নিহতের সংখ্যা ৪৪,৭০০ ছাড়িয়ে গেছে এবং আহত হয়েছে ১ লাখেরও বেশি মানুষ। উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে। উদ্ধারকারীরা সেখানে পৌঁছতে পারছে না। গাজা উপত্যকা জুড়ে ধ্বংসস্তূপের নিচে এখনও ১০,০০০-এরও বেশি মানুষ আটকা পড়ে আছে। শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে সুনামগুলো জানিয়ে দিচ্ছি। অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলাতে দিল্লিকে ঢাকার করা বার্তা। ভারতের পক্ষ থেকে পারস্পরিক সম্পর্ক উন্নয়নে কাজ করার আশ্বাস। দিল্লি থেকে ইউরোপীয় ভিসা সেন্টার সরানোর আহ্বান প্রধান উপদেষ্টার। রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারকে সমর্থনের প্রতিশ্রুতি কূটনীতিকদের। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা করা অহেতুক কালক্ষেপণ, বলছে বিএনপি। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের তাগিদ। এবং সংকটের মধ্যেই ৮ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম। মূল্যস্ফীতির ঘেরাটোপে বিশাল জনগোষ্ঠীর নাভিশ্বাস, নজরদারি তাগিদ বিশেষজ্ঞদের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12:30টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।